Thank you. সব হিসাব নিকাশ পাল্টে দিয়ে হোয়াইট হাউসের চাবি ডোনাল্ড ট্রাম্পের হাতে। পেলেন 289টি ইলেকটোরাল ভোট। পরাজয় মেনে নিলেন হিলারি। I'm sorry that we did not win this election. বিএনপি জামায়াতের নামে মিথ্যা মামলা দেয়া হয়নি। যারা মানুষ পুড়িয়ে মেরেছে বাংলাদেশের মাটিতে তাদের বিচার হবে, বললেন প্রধানমন্ত্রী। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলায় জড়িতদের ছাড় দেয়া হবে না। ঘটনাস্থল পরিদর্শন করে বললেন 14 দলের নেতারা। ভারতে 500 এবং 1000 রুপির নোট নিষিদ্ধ করায় বিপাকে সাধারণ মানুষ সহ বাংলাদেশি পর্যটকরা। সিদ্ধান্ত ইতিবাচক, সহায়ক হবে জঙ্গি অর্থায়ন রোধে, বলছেন বিশ্লেষকরা। এবং পণ্য পরিবহনের পাশাপাশি চট্টগ্রাম বন্দর থেকে ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার, থাইল্যান্ডে পর্যটক পরিবহনের পরিকল্পনা। বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরামর্শ ব্যবসায়ীদের। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম। শুরুতেই থাকছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। অবশেষে যুক্তরাষ্ট্রের ভোটাররা হোয়াইট হাউসের চাবি তুলে দিলেন ধনকুবের ডোনাল্ড ট্রাম্পের হাতে। ব্যবসায়ী ট্রাম্পের কাছে হেরে গেলেন একসময়ের ফার্স্ট লেডি, সিনেটর ও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা হিলারি ক্লিন্টন। সবশেষ প্রকাশিত ফলের ভিত্তিতে 538টি ইলেকটোরাল ভোটের মধ্যে 289টিতে জয় পেয়েছেন ট্রাম্প, আর হিলারির ঝুলিতে পড়েছে 218টি। বিজয় ভাষণে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠার পাশাপাশি মার্কিনীদের স্বপ্ন পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। আর পরাজয় নিশ্চিত হওয়ার পর নির্বাচনী দৌড়ের শুরু থেকে তার পাশে থাকার জন্য সমর্থকদের ধন্যবাদ জানান হিলারি। মঙ্গলবার গভীর রাতে নিউ ইয়র্কের হিলটনে রিপাবলিকান নির্বাচনী সদর দফতরে উল্লাসে মাতেন ট্রাম্প সমর্থকরা। ফল ঘোষণা শুরু থেকেই ডেমোক্র্যাট প্রার্থীর চেয়ে এগিয়ে ছিলেন রিপাবলিকান প্রার্থী। প্রাথমিক ফলের ভিত্তিতে হিলারির চেয়ে 70টিরও বেশি ইলেকটোরাল ভোট পেয়ে জয় পান ট্রাম্প। বিজয় নিশ্চিত হওয়ার পর এক ভাষণে তিনি মার্কিনীদের স্বপ্ন পূরণের পাশাপাশি সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। I've just received a call from Secretary Clinton. She congratulated us. It's about us. On our victory. হিলারি আমাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। আমিও তাকে কঠোর পরিশ্রম করার জন্য অভিনন্দন জানিয়েছি। এ বিজয় যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক বিজয়। প্রত্যেক ভোটারকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। সকলের সহযোগিতায় একটি নতুন যুক্তরাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব আমরা। এছাড়া দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্বিগুণ করতে আমরা পরিকল্পনা অনুযায়ী সামনে এগোবো। বিশ্ব সম্প্রদায়ের উদ্দেশ্যে বলতে চাই, যে কোনো ইস্যুতে দেশ আমার কাছে সবার আগে। তারপরও সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করব আমরা। Of rebuilding our nation and renewing the American dream. এবারের নির্বাচনে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর রায় ট্রাম্পের পক্ষে যাওয়ায় নির্বাচন পূর্ব সব জরিপের পূর্বাভাস ভুল প্রমাণিত হয়েছে। ফ্লোরিডা, নর্থ ক্যারোলাইনা, আইওয়া, ওহাইওর মতো সংখ্যাগরিষ্ঠ ইলেকটোরাল কলেজের অঙ্গরাজ্যে রিপাবলিকানদের জয় হয়েছে। এছাড়া কয়েকটি রাজ্যে নীল রঙের বিজয় অনেকটা নিশ্চিত থাকলেও লাল রঙের দখলে চলে যাওয়ায় হতাশায় নিমজ্জিত ডেমোক্র্যাট শিবির। ফল ঘোষণার রাতে নিউ ইয়র্কে ডেমোক্র্যাট দলের নির্বাচনী সদর দফতরে প্রত্যেকের চোখে মুখে দেখা যায় বিষণ্ণতার ছাপ। হিলারি সমর্থকরা যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে তাকে দেখতে চাইলেও প্রাথমিক ফলে ট্রাম্প বিশাল ব্যবধানে জয় পাওয়ায় সেই আশা ফিকে হয়ে যায়। যারা শুরু থেকে আমাকে সমর্থন দিয়ে গেছেন সবার প্রতি কৃতজ্ঞতা। আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। বেশি ভোট পেয়েও আমাদের পরাজয় বরণ করতে হলো। এটাই মার্কিন গণতন্ত্রের সৌন্দর্য। এর মধ্যে ডেমোক্র্যাট দলের প্রচারণা প্রধান জন পোডেস্টা সবাইকে সান্ত্বনা দিয়ে বলেন, হিলারি জনগণের সঙ্গে ছিলেন, থাকবেন। এই নির্বাচনের মধ্য দিয়ে হোয়াইট হাউসের নিয়ন্ত্রণ পাওয়ার পাশাপাশি কংগ্রেসের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল রিপাবলিকান পার্টি। পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ আগেই তাদের হাতে ছিল, আর এবার নতুন করে সিনেটেও সংখ্যাগরিষ্ঠতা পেল দলটি। যুক্তরাষ্ট্রের 58তম নির্বাচনে জয়ী প্রার্থী ট্রাম্পকে আগামী 5ই জানুয়ারি কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়া হবে, আর 20শে জানুয়ারি যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। এদিকে প্রেসিডেন্ট পদে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর বিশ্বের বিভিন্ন দেশের নেতারা অভিনন্দন জানিয়েছেন।
বৈরী সম্পর্কের দেশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন দুদেশের সম্পর্কের টানাপোড়েন কমাতে দুদেশ একসঙ্গে কাজ করবে। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদও ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, সিরিয়া ও ইরাক ইস্যুতে ট্রাম্পকে তার অবস্থান পরিষ্কার করতে হবে। কে হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট, সে অপেক্ষার পালা শেষ হলো ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের খবরের মধ্য দিয়ে। শুধু মার্কিনদের নয়, পুরো বিশ্বের চোখ ছিল যুক্তরাষ্ট্রের এই নির্বাচনের দিকে। ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিভিন্ন রকম প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ ও বিভিন্ন দেশের সাধারণ মানুষ। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ অভিনন্দন জানিয়ে বলেন, সিরিয়া, ইরাক ও ইরান ইস্যুতে ট্রাম্পকে তার অবস্থান পরিষ্কার করতে হবে। ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাচ্ছি। যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার রাষ্ট্র। নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নেয়ার পরপরই মধ্যপ্রাচ্যের সন্ত্রাস বিরোধী অভিযান এবং অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করব আমি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরী সম্পর্ক থাকা সত্ত্বেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিনন্দন জানিয়েছেন ট্রাম্পকে। দুদেশের সম্পর্ক উন্নয়নে কাজ করার আশা প্রকাশ করেছেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে যে সম্পর্ক তাকে বন্ধুত্বপূর্ণ বলা যাবে না। আশা করছি নতুন মার্কিন প্রেসিডেন্ট গঠনমূলক সংলাপের মাধ্যমে সম্পর্ক উন্নয়নে কাজ করবেন। ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলও। বলেছেন নতুন প্রেসিডেন্টের সঙ্গে এক হয়ে কাজ করবে তার দেশ। ডোনাল্ড ট্রাম্পকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের অংশীদারিত্ব বজায় রাখতে হবে, যাতে করে আমরা সন্ত্রাস বিরোধী লড়াই, জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য বিমোচনের মতো বিষয়ে একসঙ্গে কাজ করতে পারি। নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলও। বলেছেন আগের মতোই একসঙ্গে কাজ করে যাবে দুদেশ। ট্রাম্পের জয়ে অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ কোরিয়া, চীন, জাপান ও থাইল্যান্ডের নেতারাও। এদিকে ট্রাম্পের জয়ে রাস্তায় নেমে আনন্দ প্রকাশ করেছে ভারতীয়রা। এ সময় তাদের নেচে গেয়ে সবাইকে মিষ্টি বিতরণ করতে দেখা যায়। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। দর্শক, আজ সময় স্টুডিও থেকে সময় সংলাপে যুক্তরাষ্ট্র নির্বাচন নিয়ে সাজিদ রাজুর সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন শিক্ষক ও গবেষক শামীম রেজা। আমরা দেখে আসব তার কিছু বিশেষ অংশ। সারা বিশ্বে একটা আলোড়ন সৃষ্টিকারী নির্বাচন হয়ে গেল এবং মানুষের পর্যালোচনা এবং সমালোচনায় একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছিল মার্কিন নির্বাচন এবং অবশেষে একটা নীরব বিপ্লব ঘটিয়ে দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প তিনি প্রেসিডেন্ট হলেন আগামী 4 বছরের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের। এই যে ডোনাল্ড ট্রাম্পের নানান দিক নিয়ে এত সমালোচনা হলো, হিলারি ক্লিন্টনের এগেইনস্টে, মানে এই জায়গাটাকে কিভাবে দেখছেন যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার মতো জায়গায় একবারে নীরব একটা বিপ্লব ঘটিয়ে দিলেন ভোটাভুটিতে? তো সারা পৃথিবীর আলোচনার বিষয় এই মুহূর্তে, যদি বলি শুধু আমাদের এখানে না, এবং সম্ভবত মার্কিন নির্বাচনের ইতিহাসে যদি অন্তত আমাদের সাম্প্রতিক দশকগুলোর ইতিহাস দেখি, তাহলে এটা অভূতপূর্ব ওই অর্থে যে কোন সময় পূর্বানুমান কিংবা জরিপ একেবারে হুবহু যে মিলে যায় তা না, কিন্তু তার একটা বেশিরভাগ অংশের প্রতিফলন ঘটতে দেখা যায়। কিন্তু এটা একেবারে উল্টো। আপনি যদি বেশিরভাগ গণমাধ্যমের জরিপগুলো দেখেন বা জরিপ করে যে সমস্ত প্রতিষ্ঠান তাদের জরিপগুলো লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে যেটা ছিল আসলে হিলারি ক্লিন্টনের ক্ষেত্রে যে অনুমানটা করা হয়েছিল, যে সংখ্যাগুলো চিন্তা করা হয়েছিল, সেটা ঘটেছে ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে। আপনি যদি অন্য সমস্ত হিসাব বাদ দিয়ে যদি খুব একেবারে রক্ষণশীলভাবে আপনি হিসাব করেন, তাহলে দেখা গিয়েছিল যে নিশ্চিতভাবেই হয়তো হিলারি ক্লিন্টনকে আশা করা হয়েছিল 260-এর মধ্যে এরকম একটা সংখ্যা, এবং ডোনাল্ড ট্রাম্পকে ঠিক এখন উনি যেটা পেয়েছেন হয়তো হিলারি ক্লিন্টন 208 থেকে 215 বা এরকম। তার মানে যদি যেগুলোকে সুইং স্টেট বলা হচ্ছিল বা ব্যাটল গ্রাউন্ড স্টেট বলা হচ্ছিল, সেগুলো ধরলে হিলারির ওই অর্থে যেটা অনুমিত যে সংখ্যা ছিল সেটা প্রায় 300-র কাছাকাছি এরকম হবে বলে অনুমান করা হয়েছিল। 300-র কাছাকাছি এখন ডোনাল্ড ট্রাম্প, যেটা 300-350-র মতো যেটা ডোনাল্ড ট্রাম্প এখন পেয়েছেন। সুতরাং এই আলোচনা বহুদিন ধরেই চলবে, শুধু রাজনৈতিক অঙ্গনে না, যারা এই প্রচার অভিযান নিয়ে কাজ করেন, রাজনীতি নিয়ে কাজ করেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার বিষয়গুলো নিয়ে যাদের আগ্রহ রয়েছে। আর আপনি যদি দুইজনের তুলনা অর্থে বলেন, বিষয়টা এরকম হয়ে থাকতে পারে যে
হিলারি ক্লিনটনের যোগ্যতা সম্পর্কে আপনার পরিচয় দেবার প্রয়োজন নাই। তিনি দীর্ঘদিন 25 বছর 30 বছর তিনি পাবলিক সার্ভিস দিয়ে ক্ষমতার সঙ্গেই ছিলেন, ক্ষমতার সঙ্গেই ছিলেন। তিনি ফার্স্ট লেডি থাকা অবস্থাতেও কিন্তু তার যথেষ্ট পর্যন্ত প্রভাব ছিল। পরবর্তীতে তো তিনি জানেন তিনি সেনেটর ছিলেন, অত্যন্ত প্রভাবশালী সেনেটর ছিলেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধের ব্যাপারেও তার একটা অনুমোদন ছিল। এরপরে তো উনি সেক্রেটারি অফ স্টেট থাকার সময় তিনি কিন্তু অত্যন্ত তৎপর একজন সেক্রেটারি অফ স্টেট ছিলেন। এত জায়গাতে যাওয়া, ব্যক্তিগতভাবে দেখা, তো সুতরাং তার জীবন বৃত্তান্ত সম্পর্কে পরিচয় করে দেওয়ার প্রয়োজন নাই। আর ট্রাম্পেরও কিন্তু একটা পরিচয় ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। যদি আপনি নিউ ইয়র্ক ব্যবসায়ী হিসেবে, তিনি ধনাঢ্য ব্যবসায়ী, তিনি মূলত হোটেল ডেভেলপার হিসেবে পরবর্তীতে তিনি খ্যাতি অর্জন করেছেন। রিয়েল এস্টেটের কাজে তিনি ছিলেন, ক্যাসিনো ব্যবসাতে তিনি ছিলেন। সো ট্রাম্পও কিন্তু পরিচিত নাম। এবং আপনি জানেন একটা টেলিভিশন রিয়েলিটি শো করতেন, দ্য অ্যাপ্রেন্টিস যেটা নামে, এবং সেখানে তিনি এই ধরনের একটা তরুণদেরকে কাজ দিতেন, তাদের একটা রিয়েলিটি শো হতো এই ধরনের। সেটা করেও কিন্তু তিনি এক ধরনের মিডিয়া সেলিব্রিটিতে পরিণত হন। এখন এই দুটো যদি পাশাপাশি রাখি, এটাই কিন্তু একমাত্র কারণ না যে ভোটাররা তাকে কিভাবে দেখছেন। একটা বিষয় হয়ে থাকতে পারে যে ক্লিনটন তো এই দীর্ঘ এস্টাবলিশমেন্টের সঙ্গে তাদের যে যোগাযোগ, তাদের যে সংস্রব, মানে পারিবারিক কাঠামোগত এবং এক ধরনের আপনি বলতে পারেন যেটাকে গার্ডিয়ান একটা কথা বলছে দি ক্লিনটনস। এই দি ক্লিনটনস একেবারে বিল ক্লিনটনের যুগ থেকে শুরু করে এই পর্যন্ত তার ব্যাপারে কিন্তু এক ধরনের একটা নেতিবাচক বিষয় তৈরি হয়ে থাকতে পারে। বিশেষ করে বিল ক্লিনটনের সময় যে নারী ঘটিত বিষয়গুলো ছিল, তখন কিন্তু হিলারি কোনো জোর ভূমিকা নেননি। তো এখন যখন ট্রাম্পের ক্ষেত্রে নারীদের অভিযোগগুলো একের পর উত্থাপিত হয়েছে, সেটা নিঃসন্দেহে খুব খারাপ বিষয় ছিল এবং সেটা নিয়ে প্রবলভাবে তিনি সমালোচিত হয়েছেন। দলের মধ্যে অনেকে তাকে ছেড়েও চলে গেছে। কিন্তু ভোটার যেটা তুলনা করেননি সেটা কিন্তু আমরা জোর দিয়ে বলতে পারবো না। যে কম্প্রোমাইজ তো হিলারি ক্লিনটনও করেছেন বিল ক্লিনটনের ক্ষেত্রে। সারা বিশ্বের যারা বিভিন্ন দেশের নেতা, বিশ্ব নেতা যারা আছেন, তারা প্রতিক্রিয়া জানাচ্ছেন, মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন, এবং কেউ ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাচ্ছেন, কেউ আরো কিভাবে সামনের কাজ করা যায় সেই বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। তো সামনের দিনগুলোতে আগামী 4 বছরে আমরা এই সারা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে কিভাবে দেখব? কয়েকটা ভাগে উত্তর দেওয়া যায়। আগে হচ্ছে যে তার বিষয়গুলো একটু আমরা স্মরণ করি, কি কি মানে তার বিরুদ্ধে অভিযোগগুলো কি কি ছিল। একটা বলা হয়েছিল যে তিনি কোনোদিন কোনো পাবলিক অফিসে ছিলেন না, অতএব তার পররাষ্ট্র বিষয় সম্পর্কে বা বিশ্ব সম্পর্কে ধারণার একটা অস্পষ্টতা রয়েছে। তার চরিত্র নিয়ে কথা উঠেছে এবং সেক্ষেত্রে বলা হয়েছিল যে যিনি এত নির্ভর করা যায় না এরকম চরিত্রের একজন ব্যক্তি, তো তার মতো লোকের হাতে যদি নিউক্লিয়ার ওয়েপনের যে কোড আছে বা যে চাবি আছে, একবার আপনার মনে আছে যে সেক্রেটারি ক্লিনটন একটা কথা বলেছিলেন যে এটা প্রেসিডেন্ট আদেশ দেবার পর এটা কার্যকর হতে 4 মিনিট সময় লাগে। তো এরকম একটা লোক যার স্থিরতা নাই, যার চরিত্র সম্পর্কে, চরিত্রের শৈথিল্য সম্পর্কে আমরা প্রশ্ন তুলছি, যার কথাবার্তা ঠিক নাই, যাকে আমি অভিযোগগুলোর কথা বলছি, তার উপরে কি করে আপনি আস্থা রাখবেন যে সে এখানে ব্যবহার করবেন এটা। একবার তিনি এও বললেন যে তিনি মধ্যপ্রাচ্য বা সিরিয়ার এরকম কোন জায়গায় সীমিত আকারের পরমাণু অস্ত্র ব্যবহারের পক্ষপাত। এটা কিন্তু ভয়াবহ একটা বক্তব্য যে পরমাণু অস্ত্র তো একটা খেলনা না। আমরা আলেপ্পোতে যে অবস্থা দেখছি সাধারণ দিয়ে সেটাই ভয়াবহ, মানে আমরা স্মরণকালে এরকম চিন্তা করিনি। যে সেক্ষেত্রে উনি সিরিয়ার ক্ষেত্রে যে অবস্থানটা উনি নিচ্ছেন, সেখানে উনি বলছেন যে তিনি কুর্দিস্তানে কুর্দি যারা আছেন তাদেরকে তিনি আরো ক্ষমতায়িত করবার পক্ষে। আর আপনি মনে আছে যে ক্লিনটনের বক্তব্যটা ছিল যে তিনি বিদ্রোহীদেরকে আরো অস্ত্র দেবেন। এখন কুর্দিদেরকে এই মুহূর্তে ক্ষমতায়িত করলে তার ফলটা কি হবে, সেক্ষেত্রে তুরস্কের সাথে সম্পর্কটা কি হবে, ইরাকের সাথে সম্পর্ক কি হবে, সিরিয়ার সাথে সাধারণ সম্পর্ক কি হবে, এবং সেখানে রাশিয়া প্রায় একচেটিয়া ভূমিকা রাখছে গত বেশ কিছুদিন ধরে, এবং এই নির্বাচনের ডামাডোলে কিন্তু রাশিয়াকে প্রশ্ন করবারও সেখানে কেউ নাই। এবং আবারও মনে রাখতে হবে যে রাশিয়ার সাথে উত্তর কোরিয়ার এক ধরনের হয়তো যোগাযোগ থাকতে পারে, চীনের সঙ্গে উত্তর কোরিয়ার যোগাযোগ আছে। তিনি আবার সীমিত আকারের পরমাণু অস্ত্র ব্যবহারের একটা সম্ভাবনার কথা তুলেছিলেন। সব মিলে বিষয়টা কিন্তু যথেষ্ট গোলমেলে এবং একটু শঙ্কার ব্যাপার। যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্রাম্প তার অসাধারণ নেতৃত্বের মাধ্যমে আমেরিকা সহ সারা বিশ্বের মানুষের সেবায় নিয়োজিত থাকবেন বলে অভিনন্দন বার্তায় আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। ট্রাম্পের নেতৃত্বে আমেরিকা ও বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়া ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান শেখ হাসিনা। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কের কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বুধবার বিকেলে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি আরও বলেন, জিএসপি পুনর্বহালের বিষয়ে নতুন মার্কিন প্রেসিডেন্টের সাথে আলোচনা করা হবে।
We congratulate him for his victory, and of course, a judgment of মার্কিন জনগণ we accept. আমাদের সঙ্গে আমেরিকার সম্পর্ক এতে কোনোভাবে এফেক্টেড হবে বলে আমার মনে হয় না। জিএসপির ক্ষেত্রে স্যার আমরা তো পাই নাই। না, সেটা তো কন্টিনিউইং প্রবলেম। সো ইট ইজ অ্যান ওল্ড প্রবলেম। যেভাবে কন্টিনিউ করছে উই শ্যাল কন্টিনিউ টু ডু দি সেম থিং। আমরা আবার নতুন গভর্নমেন্টকে বলবো যে আমরা এই স্টেজে আছি, তোমরা বিভিন্ন কন্ডিশনস দিয়েছিলে, উই হ্যাভ ফুলফিল দেম, নাও ইউ গিভ আস আ ডিসিশন। প্রবাসী সময়ে আরো থাকছে। রাজধানীর হাতিরপুলের ধানমন্ডি উচ্চ বিদ্যালয়ের 2 ছাত্রকে ছুরিকাঘাতের ঘটনায় সন্দেহভাজন 2 জন আটক। গুরুতর জখম 2 ছাত্র হাসপাতালে ভর্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জামায়াতের নামে মিথ্যা মামলা দেয়া হয়নি। যারা মানুষ পুড়িয়ে মেরেছে বাংলাদেশের মাটিতে তাদের বিচার হবে। বুধবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের নবগঠিত কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের মুলতবি সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাস, জঙ্গিবাদ সহ সকল অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এ সময় দরিদ্র ও অসহায় মানুষের তালিকা তৈরি করে তাদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। এই দেশে কোনো সন্ত্রাস জঙ্গিবাদের স্থান হবে না। তার জন্য জনসম্পৃক্ততা দরকার, গণজাগরণ সৃষ্টি করা, এবং সেটা আমরা করতে পেরেছি। মানুষের ভিতরে সচেতনতাটা আমরা সৃষ্টি করতে পেরেছি বলেই জঙ্গি দমনটা আমরা করতে পারছি। যাদের প্রতিষ্ঠা হয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারীর মাধ্যমে, এবং এদেশের নির্বাচনকে নিয়ে কলুষিত যারা করেছে, আজ তাদের মুখেই আমরা গণতন্ত্রের কথা শুনলে আসলে হাসি পাই। বিএনপির নেতাদের মুখ থেকে যখন এসব কথা শুনি, গণতন্ত্রের সবক শুনতে হয়, আমাদের এটাই হচ্ছে সব থেকে দুঃখজনক যে কাদের কাছ থেকে আমাদের গণতন্ত্র শিখতে হবে, গণতন্ত্র কথা শুনতে হবে। নির্বাচন ঠেকানোর নামে আগুন দিয়ে পুড়িয়ে মানুষ মারে, যারা মানুষের ক্ষতি করে, যারা জাতীয় সম্পদ ক্ষতি করে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের সেই মামলা চলতে থাকবে, তাদের বিচার হবে। বাংলাদেশে একটা মানুষও গৃহহারা থাকবে না, একটা মানুষও ক্ষুধার্ত থাকবে না, একটা মানুষও বিনা চিকিৎসায় রোগে ঢুকবে না, লেখাপড়া ছাড়া নিরক্ষর কোনো মানুষ থাকবে না। বাংলাদেশকে আমরা সেইভাবে গড়ে তুলব। ভারতের 500 ও 1000 রুপির নোট নিষিদ্ধ করায় বিপদে পড়েছেন দেশটির সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের পাশাপাশি বাংলাদেশি পর্যটকরাও। মঙ্গলবার মধ্যরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণার পর এ সমস্যায় পড়েন তারা। এদিকে কেন্দ্রীয় সরকারের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও। কলকাতা থেকে আমাদের প্রতিনিধি সুব্রত আচার্যের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রধানমন্ত্রীর ঘোষণার পর মঙ্গলবার স্থানীয় সময় রাত 12টা থেকে ভারতে অচল হয়ে যায় 500 ও 1000 রুপির নোট। এরপর থেকে ভারতে অবস্থান করা বাংলাদেশি পর্যটকরা কারেন্সি পাল্টে ভারতে রুপি করতে পারেননি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। আমি ধরেন কলকাতা যাবো, টাকা এখানে নাই কাউন্টারে। 200 টাকা দিলে 160 টাকা দিচ্ছে ঠিকই, কিন্তু বেশি টাকা দিচ্ছে না। তাদের কারণে অনেক সমস্যা হচ্ছে, আমরা যেতে পারবো কিনা তাও সমস্যা। মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে হঠাৎ করেই এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। বিশেষ করে বর্ডারের যে সমস্ত মুদ্রা বিনিময় কেন্দ্র আছে, সেই সব জায়গাতে ট্রানজাকশনের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। কেন 1500 না চলাতে বহু প্যাসেঞ্জার আবার ফেরতে যাচ্ছে, এবং আমাদের ভারতে এসে তারা কেনা বেচার ক্ষেত্রে অনেক সমস্যার মুখে পড়ছে। সরকারের সিদ্ধান্তে সমালোচনা করে জনগণের সমস্যার কথা তুলে ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, অধিকাংশ মানুষের কাছে 500 ও 1000 রুপির নোট থাকলেও নিত্য প্রয়োজনে কেউ তা ব্যবহার করতে পারছেন না। একটু যে ঠাকুরের জন্য মিষ্টি কিনবো, সেই টাকাটা আমার কাছে ছিল না, ধারে নিয়েছি। লোকে একদিন দুদিন ধার দেবে, কদিন দেবে? সব ব্যাংক বন্ধ, টাকা তুলবেন উপায় নেই। তবে দুর্নীতি ঠেকাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারেন্সি নোটস, দুর্নীতি রোধেই এই নোটগুলো বন্ধ করেছি আমরা। এখানে আরো 50 দিন সময় আছে পুরাতন নোট জমা দিয়ে নতুন নোট সংগ্রহ করার। উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই। সন্ত্রাসবাদ নির্মূলের অনেক পদক্ষেপের এটি একটি। নভেম্বর 2016 10 নভেম্বর বাজারে ছাড়া হবে নতুন 500 রুপি ও 2000 রুপির নোট। ঘোষণায় আরো বলা হয়, আগামী 30 ডিসেম্বরের মধ্যে প্রত্যেককে এসব পুরাতন নোট জমা দিয়ে নতুন নোট সংগ্রহ করতে হবে। সময় সংবাদ, কলকাতা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলায় জড়িতদের কোনো রকম ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন 14 দলের নেতারা।
দেশে যখন যুদ্ধাপরাধীদের বিচার করা হচ্ছে তখনই এ ধরনের হামলা হচ্ছে বলেও মন্তব্য করেন তারা। বুধবার বিকেলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করেন তারা। এ সময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ছায়েদুল হক, সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আম ও উবায়দুল মোক্তাদির চৌধুরী উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা কাশীপাড়া, দাসপাড়া এবং গৌর মন্দির এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দেওয়া হয়। কিভাবে ভাঙচুর করা হয়েছে আশ্চর্য হয়ে গেছে। কারা এই সমস্ত খুনি? তারা হচ্ছে খুনি, তারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না, ধর্ম নির্বিশেষে তারা বিশ্বাস করে না। এটা কোনো ধর্মের মানুষ নয়, এদের হাত ভেঙে দেওয়া হবে। অনেককে গ্রেপ্তার করা হয়েছে, কাউকে ছাড় দেওয়া হবে না। যাই হোক, তার বিচার সুপর্দ করা হবে, দ্রুত বিচার আইনের বিচার করা হবে। শেখ হাসিনা সরকারকে হটাতে না পেরে, কণ্ঠাসা করতে না পেরে, বাংলাদেশের সরকারকে বিব্রত করার জন্য, বেকায়দায় ফেলার জন্য এই মন্দিরের উপরে সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের উপরে আক্রমণ পরিচালনা করেছে। মুখ দেখে দল দেখে নয়, প্রত্যেকটা হামলাকারীকে চিহ্নিত করবে, গ্রেপ্তার করবে এবং দ্রুত অপরাধের যেরকম বিচার হয়েছে ওইভাবে বিচার করে সাজা দেবে। এই সরকার যখন দেশকে মৌলবাদ সাম্প্রদায়িকতা মুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে এগিয়ে যাচ্ছে, যখন যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হচ্ছে, সেই সময় নাসিরনগরের এই ঘটনা ঘটল, যাতে অন্যায়কারীরা, হামলাকারীরা বিচারের সম্মুখে দাঁড়াতে হয়, তার জন্য তাদের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। জনগণের মতামতকে কিভাবে প্রাধান্য দিতে হয় যুক্তরাষ্ট্রের নির্বাচনের মাধ্যমে সরকারকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় প্রশাসনকে ব্যবহার করে সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে বলে অভিযোগ করেন রিজভী। জনগণের রায় যাকে যেখানে রিফ্লেকশন হয়েছে, প্রতিফলন হয়েছে, তিনি নির্বাচিত হয়েছেন, সেখানে গায়ের জোরের তো কোনো বিষয় নাই। ক্ষমতায় তো আছেন ডেমোক্রেটিক পার্টি, কিন্তু জিতেছেন রিপাবলিকান পার্টির প্রার্থী। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন থেকে উনি শিক্ষা নেন যে জনগণের অভিমত কিভাবে প্রতিফলিত হয়। এখানে কে শাসক দল আছেন না আছেন সেটি বড় ব্যাপার নয়, জনগণই বড় বিষয়। তো এই শিক্ষাটা গ্রহণ করলেই আমার মনে হয় বাংলাদেশের গণতন্ত্রের পথ চলা নিশ্চিত হবে। খাদ্য বান্ধব কর্মসূচিকে সরকার কোনোভাবেই বিতর্কিত হতে দেবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। চাল বিতরণে যারা অনিয়ম করবে তারা যে দলেরই হোক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। বুধবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসকের আয়োজনে নিরাপদ খাদ্য আইন 2013 বাস্তবায়নে জনসচেতনতা শীর্ষক এক কর্মশালায় খাদ্যমন্ত্রী একথা বলেন। আজকে নিরাপদ খাদ্য আইন 2013 কিন্তু আমরা প্রণয়ন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। উৎপাদন থেকে শুরু করে খাবার টেবিল পর্যন্ত আমরা নিরাপদ রাখতে চাই খাদ্যকে। খাদ্য বান্ধব কর্মসূচি 10 টাকা কেজিতে চাল, একেবারে হ্যাভনট যারা, একেবারে সহায় সম্বলহীন যারা, তাদের জন্য এই কর্মসূচি গ্রহণ করেছেন। 50 লক্ষ পরিবারকে 10 টাকা কেজিতে চাল দেব। কোন অবস্থাতে এই কর্মসূচিকে আমরা বিতর্কিত হতে দেব না। যার ফলশ্রুতিতে দেখেন আমরা এই পর্যন্ত অনেক ডিলারদের আমরা বাতিল করছি। 60-70 জন ডিলারকে 62 জন ডিলারের ডিলারশিপ আমরা ইতিমধ্যে বাতিল করেছি এবং আমাদের দলীয় লোকজনকে পর্যন্ত আমরা গ্রেফতার করতে কুণ্ঠাবোধ করি নাই। অনেক চেয়ারম্যান মেম্বার গ্রেফতার হয়েছেন, অনেক ডিলার গ্রেফতার হয়েছেন, অনেককে জরিমানা করেছে, তারা আমার সরকার দলীয় লোক। আমরা কাউকে কিন্তু ছাড় দেই নাই এবং আমরা এই কর্মসূচিটাকে বিতর্কের ঊর্ধ্বে রাখার জন্য যত কঠোর পদক্ষেপ নেওয়ার দরকার ইনশাল্লাহ সেই পদক্ষেপ আমরা নিচ্ছি। প্রথম দিকে যেরকম অনিয়ম ছিল সেই অনিয়ম কিন্তু ক্রমান্বয়ে কমে আসছে। এখন অনেকে কার্ড ফেরত দিয়ে যাচ্ছেন, একটা কমে আসছে। আমরা কিন্তু কোনো অবস্থাতেই কাউকে ছাড় দেব না। প্রবাসী সময় আরো থাকছে। শেহজাদ ঝড়ে চিটাগাং ভাইকিংসকে উড়িয়ে দিল রংপুর রাইডার্স। শেষ ওভারের নাটকীয়তায় রাজশাহী কিংসকে হারিয়ে বিপিএলে খুলনা টাইটান্সের প্রথম জয়। ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি রাস্তাও ব্যবহারের অনুপযোগী থাকবে না বলে মন্তব্য করেছেন মেয়র সাইদ খোকন।
বুধবার বিকেলে দক্ষিণের 4 নম্বর ওয়ার্ডে জনতার মুখোমুখি জনপ্রতিনিধি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় মেয়র আরো বলেন, ইতোমধ্যে 300টি রাস্তার 70% কাজ শেষ হয়েছে। অনুষ্ঠানে নাগরিকরা তাদের বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। 300টি রাস্তার কাজ শুরু করলাম, 70 ভাগ রাস্তার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, 30 ভাগ রাস্তা এখনো বাকি আছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি রাস্তা চলাচলের অনুপযোগী থাকবে, আমি মেয়র হয়ে না দেখতে পাবো না, আমি সবগুলো রাস্তা ঠিক করে দেব। পণ্য পরিবহনের পাশাপাশি বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের উপকূলবর্তী দেশগুলোতে নৌপথে পর্যটক পরিবহন করতে চায় দেশের প্রধান সামুদ্রিক বন্দর চট্টগ্রাম। পণ্য পরিবহনে বিদ্যমান নৌ রুটের সাথে চালু করা হবে এরই মধ্যে বন্ধ হয়ে যাওয়া অন্যান্য রুটগুলোকেও। পর্যটক পরিবহন বেসরকারি খাতে ছেড়ে দেওয়া উচিত বলে মনে করেন ব্যবসায়ীরা। আরো জানাচ্ছেন কমল দে। স্বাধীনতার আগে চট্টগ্রাম বন্দর দিয়ে জাহাজযোগে পবিত্র হজ পালনে সৌদি আরব যেত এই অঞ্চলের হাজার হাজার মানুষ, কিন্তু আকাশপথ সহজলভ্য হয়ে ওঠায় নৌপথে হজ পালন অনেকটা বন্ধ হয়ে যায়। উন্নত বিশ্বের সব দেশে নৌপথকে ব্যবহার করে এগিয়ে নিচ্ছে পর্যটন শিল্পকে, কিন্তু সম্ভাবনা থাকা সত্ত্বেও এই সুযোগ কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। আমরা যাতে সি ক্রুজকে জায়গা দিতে, বার্থিং করার সুযোগ দিতে পারি, এই বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং এটাও আমরা চিন্তা ভাবনা করছি। এবং এটা যদি হয় তাহলে আমার মনে হয় যে সবাই আমরা বিভিন্ন দেশের জনগণের মধ্যে আরো দৃঢ় বন্ধন স্থাপিত হবে। আগামীতে বাংলাদেশের সাথে থাইল্যান্ড, শ্রীলঙ্কা এবং মিয়ানমারের হতে যাওয়া কোস্টাল শিপিং বিজনেস চুক্তিতে এই বিষয়টি রাখা দরকার বলে মনে করেন জাহাজ ব্যবসার সাথে সম্পৃক্ত এই ব্যবসায়ী। পার্শ্ববর্তী দেশগুলো প্লাস আমাদের দেশের যারা টুরিস্টের বড় বড় অর্গানাইজেশনগুলো আছে, তারা যদি উদ্যোগ নেয়, আমার মনে হয় এটি খুব সহজেই কিন্তু আপনার বাস্তবায়ন সম্ভব। তবে নানা সীমাবদ্ধতার কারণে সরকারিভাবে নৌপথে পর্যটক পরিবহন সফল নাও হতে পারে বলে আশঙ্কা চেম্বার সভাপতির। G2G গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ট্যুরিজম সেক্টরে এগুলিকে এমইউ আনতে হবে, এগ্রিমেন্ট সাইন করতে হবে, এটা ফলো আপ করে এখানে একটা রুলস করতে হবে, এবং রুলস করার পরে যদি প্রাইভেট সেক্টরকে এটা ছেড়ে দেওয়া হয় তাহলে দে ক্যান ডু এভরিথিং ইজিলি। চট্টগ্রাম বন্দরে বিদ্যমান 16টি জেটিতেই সব ধরনের জাহাজ ভেড়ার সুবিধা থাকায় পর্যটকবাহী ক্রুজ ভেড়ার জন্য নতুন করে জেটি নির্মাণের প্রয়োজন হবে না। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কুষ্টিয়ায় এক কলেজ শিক্ষক দম্পতিকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোরে শহরের হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, হাউজিং এর কুষ্টিয়া সরকারি কলেজের ইসলামী বিভাগের প্রধান আলী ইসার বাড়িতে দরজা ভেঙে একদল দুর্বৃত্ত ঢোকে। এরপর কিছু বুঝে ওঠার আগেই রড দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে আহত করে। এ সময় তার স্ত্রী KSM কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষক শামসুন নাহার বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে তাদের চিৎকারে আশেপাশের মানুষ ছুটে গেলে পালিয়ে যায় তারা। এ সময় গুরুতর আহত অবস্থায় শিক্ষক দম্পতিকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়। এদিকে ঠিক কী কারণে এই ঘটনা ঘটানো হয়েছে তা নিয়ে নিশ্চিত নয় পুলিশ। এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে শনাক্ত করার চেষ্টা চলছে এবং গ্রেপ্তারের জন্য আমরা অভিযান পরিচালনা করছি। এবার প্রবাসের খবর। লন্ডনের এক্সেল সেন্টারে হয়ে গেল 3 দিন ব্যাপী ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেট ফেয়ার। ফেয়ারের 37তম আয়োজন পরিণত হয় বিশ্বের পর্যটন শিল্পের সঙ্গে সম্পৃক্তদের মিলন মেলায়। এরই অংশ হিসেবে ষষ্ঠবারের মতো অংশ নেয় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। আরো জানাচ্ছেন আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবির। নাচ গানের মধ্য দিয়ে দর্শকদের নজর কাড়তে নিজেদের দেশীয় সংস্কৃতি তুলে ধরে স্টলগুলোর প্রতিনিধিত্বকারী সংস্থা। গেল সোমবার থেকে শুরু হওয়া 3 দিন ব্যাপী ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেট ফেয়ারে ভ্রমণ প্রেমীদের জন্য স্টল নিয়ে বসে বিশ্বের শীর্ষস্থানীয় ট্যুরিজম সংস্থাগুলো। মেলায় অংশগ্রহণকারীদের দেশগুলো পর্যটন শিল্পে তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলো তুলে ধরেন আগতদের মাঝে। এবারের মেলায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অধীনে 10টি বেসরকারি ট্যুরিজম প্রতিষ্ঠান অংশ নেয়। ভ্রমণ পিপাসীদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছেন বলে জানান অংশগ্রহণকারীরা।
মেলায় এসে আমি সো এক্সাইটেড, অনেক সাড়া পাচ্ছি। প্রতিনিয়ত আমরা যারা সরকার পাশাপাশি ট্যুর অপারেটর আমরা চেষ্টা করে যাচ্ছি নতুন নতুন পর্যটন স্পট সৃষ্টি করার জন্য। বিশ্ববাসীকে আকৃষ্ট করার মতো পর্যটন সেক্টরে বাংলাদেশের অনেক কিছু রয়েছে বলে মনে করেন বিভিন্ন ট্যুরিজম প্রতিষ্ঠানের কর্মকর্তারা। জানাতে যাচ্ছি যে সারা বিশ্বকে যে বাংলাদেশে অনেক ট্যুরিস্ট স্পট আছে এবং বাংলাদেশের যেই বড় শক্তি সেটা হচ্ছে মানুষের মানব সম্পদ এবং মানুষরা যে এত হসপিটেবল, এত বেশি ফ্রেন্ডলি এবং তারা ট্যুরিস্টকে এত বেশি আপ্যায়ন করে, অসাধারণভাবে তাদেরকে আতিথেয়তা দেয়, এটা কিন্তু সব ক্ষেত্রে বাংলাদেশকে এগিয়ে রাখছে। ব্রিটেনে বেড়ে ওঠা তৃতীয় প্রজন্মের বাংলাদেশিদের পাশাপাশি বিদেশিদের জন্য বাংলাদেশ ভ্রমণের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ বিমান কাজ করে যাচ্ছে বলে জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইউকে কান্ট্রি ম্যানেজার। এখানকার বিদেশি পর্যটক যারা বাংলাদেশ ভ্রমণ করতে ইচ্ছুক তাদের জন্য একটি সময় উপযোগী এবং সুইটেবল একটি ক্যারিয়ার এবং একটি সার্ভিস দেওয়ার জন্য বিমান বাংলাদেশ চেষ্টা করে যাচ্ছে। 3 দিন ব্যাপী এই মেলায় 182টি দেশ তাদের পর্যটন শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনার চিত্র তুলে ধরেন। বিশ্বের পর্যটন শিল্পের সবচেয়ে বড় এই আয়োজনে বাংলাদেশের অংশগ্রহণ ছিল একেবারে ক্ষুদ্র, তবে অপার সম্ভাবনাময় বাংলাদেশের পর্যটন শিল্পকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য প্রয়োজন আরো বড় আকারের উদ্যোগ, আর এতে সরকারি সহযোগিতা প্রয়োজন বলে মনে করছেন সবাই। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। রাজধানীর বিমানবন্দর রেল স্টেশন এলাকায় ডাকাতির মামলায় 4 পুলিশ সহ 5 জনের 10 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার সকালে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস.এম. কুদ্দুস জামান এ রায় দেন। গত বছরের সেপ্টেম্বর মাসে সিঙ্গাপুর থেকে শাহিন নামের এক ব্যক্তির পাঠানো স্বর্ণালংকার, মোবাইল ফোন সহ প্রয়োজনীয় মালামাল গ্রহণ করতে বিমানবন্দরে যায় তার ভাগ্নে সাইফুল। মালামাল নিয়ে ফেরার পথে রেল স্টেশন এলাকায় তাদের গাড়ির গতি রোধ করে এপিবিএনে কর্মরত 2 এএসআই সহ 5 জন অস্ত্রের মুখে তাদের জিম্মি করে স্বর্ণালংকার ও জিনিসপত্র ছিনিয়ে নেয়। এই ঘটনায় পরের দিন রেলওয়ে থানায় ডাকাতির মামলা করেন সাইফুল। ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে 164 ধারায় জবানবন্দিও দিয়েছে অভিযুক্তরা। প্রত্যেককে 10 বছর করে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি 10,000 টাকা করে জরিমানা করেন আদালত। মাল ব্যাগের মধ্যে সেখান থেকে থাপা দিয়ে তারা এই 4-5 জনে ধরে নিয়ে যায়। তার গাড়িতে ছিল 2,20,000 টাকা এবং লাইসেন্স সহ, সেগুলো দেখা যায় লুট করে নিয়ে গেছে এরাই। 2 জন এএসআই, 2 জন কনস্টেবল আর 1 জন ছিল পাবলিক। 10,000 টাকা করে জরিমানা করা হয়েছে, 10 বছরের জেল দেওয়া হয়েছে। সার্বিক বিবেচনায় বিজ্ঞ আদালত এই রায়টা সঠিকভাবে দিতে দেয় নাই। আমরা এগেনস্ট উচ্চ আদালত আপিল করব। খেলার খবর। ফেভারিট চিটাগাংকে দারুণ জবাব দিল রংপুর রাইডার্স। তামিমের দলকে দাপটের সাথে হারালো নাইম ইসলামের দল। মিরপুরে নিজেদের প্রথম ম্যাচে চিটাগাংকে 9 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে 124 রান করে তামিমের দল। জবাবে মোহাম্মদ শেহজাদের ব্যাটিং তাণ্ডবে 9 উইকেটের বড় জয় পায় রংপুর। ম্যাচ সেরা হয়েছেন আফগান মোহাম্মদ শেহজাদ। তারকা ঠাসা দল চিটাগংকে একরকম পাত্তাই দিল না রংপুর রাইডার্স। আসলে অন্যতম ফেভারিট চিটাগং ভাইকিংসের বিপক্ষে রংপুরের জয় লেখা হলো 9 উইকেটের বিশাল ব্যবধানে। এ জয় তাই পয়েন্টের সাথে নেট রান রেটও প্রাপ্তি রাইডার্সদের। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে দারুণ কিছুর আভাস দিয়েছিল চিটাগং, কিন্তু সোহাগ গাজীর স্পিনে দিশেহারা স্মিথ ও তামিম। দলীয় 21 রানে 2 ওপেনার প্যাভিলিয়নে। এরপর এনামুল ও শোয়েব মালিকের দাপটে ব্যাটিং আশার আলো দেখায় চিটাগংকে, কিন্তু রান আউটের ফাঁদে পড়ে কাটা পড়েন এনামুল ব্যক্তিগত 25 রানে। দারুণ খেলতে থাকা মালিকও আউট হন 30-এর ঘরে। এরপর বাকিরা ব্যর্থ চিটাগং এর হেলে পড়া হাল ধরতে। রংপুরের নিয়ন্ত্রিত বোলিং এ কুলিয়ে উঠতে পারেননি কেউই। 2 বল বাকি থাকতে চিটাগং অল আউট 124 রানের পুঁজি করে। জবাবে রংপুরের 2 ওপেনার উড়ন্ত সূচনা সৌম্য সরকার ও মোহাম্মদ শেহজাদের ব্যাটে চিটাগং এর বোলারদের ইচ্ছে মতো শাসন করেন এই 2 জন মিলে। পাওয়ার প্লে 6 ওভারে সৌম্য ও শেহজাদ তুলেন 43 রান। 10 ওভারে রংপুরের স্কোরবোর্ডে উঠে 77 রান। তবে তখন নিজ ভুলে উইকেট দিয়ে আসেন 23 রান করা সৌম্য সরকার। এরপরও অবিচল ছিলেন আফগানিস্তানের ব্যাটসম্যান শেহজাদ।
দারুণ সব বাউন্ডারি আর ওভার বাউন্ডারিতে নিজ ক্যারিয়ারে বিপিএল সেরা অপরাজিত 80 রানের ইনিংসে রাইডার্সের জয় নিশ্চিত করেন মোহাম্মদ শেহজাদ। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এর আগে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম ম্যাচে রাজশাহী কিংসকে 3 রানে হারায় খুলনা টাইটান্স। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে আবুল হাসান রাজুর বোলিং তোপে 8 উইকেটে 133 রানের সংগ্রহ পায় খুলনা। জবাবে শেষ দিকে নাটকীয়তায় সব উইকেট হারিয়ে 130 রান তুলতে সক্ষম হয় রাজশাহী কিংস। প্রথমে ব্যাটিংয়ে নেমে দলীয় 18 রানে নিকোলাস পুরানের উইকেট হারায় খুলনা। এরপর ব্যক্তিগত 15 রান করে ফেরেন আরেক ওপেনার আব্দুল মজিদ। নিয়মিত বিরতিতে উইকেট হারালে বড় পুঁজি পায়নি খুলনা। শেষ পর্যন্ত অধিনায়ক মাহমুদুল্লাহর 39-এর ওপর ভর করে প্রতিপক্ষকে 134 রানে টার্গেট দেয় টাইটান্স। টি-20 ক্যারিয়ারে প্রথমবারের মতো 5 উইকেট শিকার করেন রাজশাহীর পেসার আবুল হাসান রাজু। জবাবে দলীয় 24 রানে সোহান, সাব্বির ও উমর আকমলকে ফিরিয়ে দিয়ে প্রতিপক্ষকে চেপে ধরেন পাকিস্তানি পেসার জুনায়েদ খান। দারুণভাবে লড়ে যান মুমিনুল, কিন্তু মুমিনুল 64 ও অধিনায়ক স্যামের 31 আউট হলে জয়ের আশা দেখতে থাকে খুলনা। শেষ ওভারে টাইটান্সের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের নায়কোচিত বোলিংয়ে 3 রানের দুর্দান্ত জয় পায় খুলনা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সব হিসাব নিকাশ পাল্টে দিয়ে হোয়াইট হাউসের চাবি ডোনাল্ড ট্রাম্পের হাতে। পেলেন 289টি ইলেকটোরাল ভোট। পরাজয় মেনে নিলেন হিলারি। I'm sorry that we did not win this election. বিএনপি জামায়াতের নামে মিথ্যা মামলা দেয়া হয়নি। যারা মানুষ পুড়িয়ে মেরেছে বাংলাদেশের মাটিতে তাদের বিচার হবেই, বললেন প্রধানমন্ত্রী। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলায় জড়িতদের ছাড় দেওয়া হবে না। ঘটনাস্থল পরিদর্শন করে বললেন 14 দলের নেতারা। ভারতে 500 এবং 1000 রুপির নোট নিষিদ্ধ করায় বিপাকে সাধারণ মানুষ সহ বাংলাদেশি পর্যটকরা। সিদ্ধান্ত ইতিবাচক, সহায়ক হবে জঙ্গি অর্থায়ন রোধে, বলছেন বিশ্লেষকরা। এবং পণ্য পরিবহনের পাশাপাশি চট্টগ্রাম বন্দর থেকে ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার, থাইল্যান্ডে পর্যটক পরিবহনের পরিকল্পনা। বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরামর্শ ব্যবসায়ীদের। দর্শক, এই ছিল প্রবাসী সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন স্টার্ট স্পেস PN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।